ওয়েলকাম টু সিশান একাডেমিতে স্বাগত। আজকে আমরা এক্সাম বেসড প্র্যাকটিস সিরিজে ক্যালকাটা হাইকোর্টের লোয়ার ডিভিশনাল অ্যাসিস্ট্যান্টের যে এক্সামের ফেজ 1 তোমাদের হয়ে গেছে। যারা ফেজ 1 পাস করেছো, এরপরে ফেজ 2 আছে। সেখানে হচ্ছে গিয়ে তোমার ডেসক্রিপটিভ ম্যাথস থাকবে, ঠিক আছে। গত যে এক্সাম হয়েছিল সেখানে দেখা গেছিলো টোটাল 12 কোশ্চেন ছিল, ঠিক আছে। এবারেও সেরকমই আশা করি থাকবে, ঠিক আছে। এবং কীরকম টাইপের কোশ্চেন হয় আমি অলরেডি ক্লাসগুলো করিয়েছি, প্রিভিয়াস ইয়ারও সলভ করিয়েছি। এবারে আমি দুটো প্র্যাকটিসের দিয়েছিলাম, এটা হচ্ছে ক্লাস নাম্বার 3। এটা যে শুধু ক্যালকাটা হাইকোর্টের এলডি এর ফেজ 2 এর জন্য হবে তা নয়, এটা দেখো তোমার মিসলেনিয়াসের মেন্স যেটা যারা দিয়েছো, যারা আশা করি সবাই পাস করবে, হ্যাঁ, যারা পাস করবে তাদের জন্য এটা মিসলেনিয়াসের মেন্সের জন্য হেল্পফুল হবে, কারণ সেখানেও ডেসক্রিপটিভ ম্যাথস আছে। ওই জন্য তোমরা যারা এই দুটো এক্সাম অ্যাপিয়ার করছো তাদেরকে বলবো অবশ্যই ক্লাসটা শেষ পর্যন্ত দেখো মন দিয়ে, ঠিক আছে। আর একটা তোমাদের রিকোয়েস্ট, দেখো এখন শর্টসের যুগ, সবাই এই স্ক্রল করতেই ব্যস্ত, ঠিক আছে। স্ক্রল করে নিজের লাইফটা নষ্ট করো না, ঠিক আছে। এই সময়টা চলে গেলে কিন্তু আর ফিরে আসবে না। সেই জন্য এই স্ক্রল করে, মোবাইল স্ক্রল করে যদি দিনে 1 ঘন্টাও সময় নষ্ট করো, ভাববো তুমি লাইফে অনেকটাই পিছিয়ে যাচ্ছ। সেই জন্য বলবো এই শর্টস দেখে, ইনস্টাগ্রামের ভিডিও দেখে জীবনটাকে নষ্ট করো না, ঠিক আছে। চলো আর বেশি কথা বলবো না। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে যদি নতুন হও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, চলো লেটস স্টার্ট। আমি এখানে টোটাল 12 কোশ্চেন রেখেছি। দেখো ফার্স্ট কোশ্চেন কি আছে, বলেছে এ ট্রেন স্টার্টস ফ্রম হাওড়া টু পাটনা অ্যাট দ্য সেম টাইম অ্যানাদার ট্রেন স্টার্টস ফ্রম পাটনা টু হাওড়া। If they reach their destination in 8 hours and 18 hours respectively after the instant meet each other, find the ratio of their speed. দেখো এই টাইপের কোশ্চেন আমরা অবজেক্টিভে সলভ করেছি, যার ইনস্ট্যান্ট অ্যান্সার কী ছিল না, রুট বি ইজ টু রুট এ। রুট বি ইজ টু রুট এ ছিল অ্যান্সার। রুট বি মানে হচ্ছে গিয়ে তোমার 18, তাহলে রুট 18 ইজ টু হচ্ছে গিয়ে রুট 8। এইটা সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার, ঠিক আছে। রুট 2 দুটো থেকে কমন নিয়ে কেটে দাও, তারপরে রুট 9 মানে হচ্ছে কি 3:2 হবে তোমার অ্যান্সার, ঠিক আছে। বাট এটাকে তোমাকে এখানে ডেসক্রিপটিভে করতে হবে, ঠিক আছে। দেখো একটু যদি ছবিটা ভাবো এইরকম, আমি প্রথমে কিন্তু প্রথম পেজে আমি তোমাদেরকে বোঝাবো ব্যাপারটা কীরকম করতে হবে, তারপরে পেজে আমি সুন্দর করে কিভাবে লিখতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। ওকে, দেখো প্রথমে ধরো সাপোজ এইরকম, এইটুকু যদি সাপোজ হাওড়া থেকে পাটনা, ধরো সাপোজ এইখানটা হচ্ছে গিয়ে হাওড়া আর এটা হচ্ছে গিয়ে ধরো পাটনা। ওকে, তারা সাপোজ বলেছে একজন 8 ঘন্টা আর পরেরটা 8, সাপোজ এইরকম জায়গায় একটা মিট করলো। ওকে, মিটিং পয়েন্ট। এ ধরো এদিক থেকে যাচ্ছে, যে হাওড়া থেকে যাচ্ছে টাওয়ার্স পাটনা, তার হচ্ছে গিয়ে স্পিড আমরা ধরে নিলাম এক্স কিলোমিটার পার আওয়ার। ওকে, এক্স কিলোমিটার পার আওয়ার। আর এ যে দিক থেকে পাটনা থেকে হাওড়ার দিকে আসছে তার সাপোজ স্পিড ধরে নিলাম ওয়াই কিলোমিটার পার আওয়ার। ওকে, আগে অঙ্কটা ভালো করে বোঝো। এবার তারা এইখানে মিট করলো, মিট করার পরে দেখো এই যে হাওড়া থেকে যে এদিকে যাচ্ছে সে এইটুকু ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব। দেখো সে হাওড়া থেকে যাচ্ছে, বলেছে ইফ দে রিচ দেয়ার ডেস্টিনেশান ইন 8 hours and 18 hours রেসপেক্টিভলি। তাহলে এই হাওড়া থেকে যে পাটনার দিকে যাচ্ছে, তাহলে মিট করার পরে এইটুকু ডিস্টেন্স গেছে, এইটুকু ডিস্টেন্স দেখো ডিস্টেন্সটা পেয়ে যাবে কি করে না, হচ্ছে কি সে 8 ঘন্টায় গিয়ে পাটনায় পৌঁছেছে, তার স্পিড কত, এক্স কিলোমিটার, তাহলে এইটুকু ডিস্টেন্স হচ্ছে গিয়ে তোমার 8x, ঠিক আছে। সিমিলারলি দেখো এইটুকু ডিস্টেন্স কত হবে, তাহলে অবভিয়াসলি 18y হবে, বুঝতেই পারছো। এই দিক থেকে যে যাচ্ছে তার y কিলোমিটার স্পিড, সে এইটুকু গেছে 18y, ঠিক আছে। দেখো এই দুটো ডিস্টেন্স পেয়ে গেছো। ওকে, এবারে দুজনে কিন্তু একই টাইমে স্টার্ট করেছিল, ঠিক আছে। তাহলে এই যখন মিট করলো সেই দুটো টাইমও সেম, ঠিক আছে। মানে দুজনেরই স্টার্টিং টাইম আর মিটিং টাইম যে ইন্টারভ্যালটা সেটা দুজনের ক্ষেত্রে সেম। তাহলে এই যে ফার্স্ট ট্রেনটা যেটা হচ্ছে গিয়ে তোমার হাওড়া থেকে পাটনার দিকে যাচ্ছে, সে হচ্ছে 8x কিলোমিটার গেছে, ঠিক আছে। সরি সে
এই তার এই যে 8x কিলোমিটারটা সেটা এই দিক থেকে যে ট্রেনটা এসছে সেই টাইমটা, হ্যাঁ, তাহলে এইটুকু ট্রেন মানে এই যে পাটনা থেকে হাওড়ার দিকে যে ট্রেনটা আসছিল মানে এইটুকু যে ডিস্টেন্স কভার করেছে তার টাইম কত হবে, ডিস্টেন্স বাই হচ্ছে গিয়ে স্পিড মানে হচ্ছে গিয়ে 8x বাই হচ্ছে গিয়ে ওয়াই, এটা হচ্ছে গিয়ে টাইম। সেই টাইমটা ইকুয়াল হবে কি, দেখো দেখো এই যে হাওড়া থেকে পাটনার দিকে যে যাচ্ছে সে হচ্ছে কি এই যে এইটুকু ডিস্টেন্স 18y, এই 18y সেও গেছে কি 18y ডিস্টেন্স, তার স্পিড কত x কিলোমিটার পার আওয়ার, তাহলে বাই x যে টাইমটা সেইটাই হচ্ছে কি দুটোর ক্ষেত্রে দুজনের ক্ষেত্রে সেম হবে, কারণ যেহেতু দুজনে একই সময় স্টার্ট করেছিল। ব্যাস এইখান থেকে দেখো তোমরা পেয়ে যাবে তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে গিয়ে বা এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার করে নাও, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হবে কি কত, একটু কাটাকাটি করে নিলে তাহলে 9 বাই হচ্ছে গিয়ে 4, ঠিক আছে। তারপরে এক্স ইস টু ওয়াই মানে যে দুটোরই স্পিড চেয়েছিল দেখো, আমরা স্পিড এক্স আর ওয়াই ধরে নিয়েছিলাম, এক্স কিলোমিটার পার ঘন্টা ওয়াই কিলোমিটার পার ঘন্টা, তাহলে এক্স ইস টু ওয়াই এখান থেকে পেয়ে যাবো দেখো 3:2, এটাই হবে অ্যান্সার, এটাই চেয়েছিল না। ব্যাস এই জিনিসটাকে প্রপার ওয়েতে তোমাকে কিভাবে লিখতে হবে আমি পরের পেজে তোমাদেরকে সুন্দর করে টাইপ করে রেখেছি, কারণ কি যাতে এইখানে আমি এতটা লিখতে কিন্তু অনেক সময় যাবে, সেই জন্য যাতে তোমাদের অনেকটা লেন্দি হয়ে যায় ভিডিওটা, সেই জন্য আমি আগে থেকেই তোমাদেরকে টাইপ করে রেখেছি। দেখো এইভাবে লিখবে, লেখা কিন্তু মাস্ট, তোমাকে মার্কস দেবে, ঠিক আছে, বোধহয় 12টা অঙ্ক থাকবে, প্রতিটার 8, 12 96 আর 4 মার্কস বোধহয় নিট অ্যান্ড ক্লিননেসের জন্য, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 8 মার্কের কোশ্চেন তোমাকে ভালো করে লিখতে হবে। দেখো মানে ভালো করে লিখতে হবে বলে আবার ইতিহাস লেখার দরকার নেই, যতটুকু টু দ্য পয়েন্টই লিখবে, বেশি কিছু লেখার দরকার নেই। দেখো এখানে আমি সেইটাই লিখেছি, বলছে লেট দ্য স্পিড অফ দ্য ট্রেন টাওয়ার্ডস পাটনা x কিলোমিটার পার আওয়ার অ্যান্ড দ্যাট অফ দ্য ট্রেন টাওয়ার্ডস হাওড়া y কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে। দ্য ডিস্টেন্স অফ পাটনা ফ্রম মিটিং প্লেস ইজ 8x কিলোমিটার, ঠিক আছে। তোমরা পারলে ওই ছবিটা একটু এঁকে দিতে পারো, না আঁকলেও কোনো প্রবলেম নেই, ঠিক আছে। অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ হাওড়া ফ্রম দ্য মিটিং প্লেস 18y আমি যেটা বোঝালাম, ঠিক আছে। এবার দেখো দ্য টাইম রিকোয়ার্ড টু ক্রস দ্য ডিস্টেন্স 8x বাই দ্য ট্রেন টাওয়ার্ডস হাওড়া, তাহলে তার কত হবে 8x বাই ওয়াই, আর দ্য টাইম রিকোয়ার্ড টু ক্রস দ্য ডিস্টেন্স 18y কিলোমিটার বাই দ্য ট্রেন টাওয়ার্ডস পাটনা, যে পাটনার দিকে যাচ্ছে তার টাইম কত 18y বাই এক্স। এই দুটো হচ্ছে অ্যাজ দ্য টু ট্রেন মিট আফটার এ সার্টেন টাইম, এই যে সার্টেন টাইম মানে দুটোর ক্ষেত্রে টাইম সেম, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিস 8x বাই ওয়াই ইকুয়াল টু 18y বাই দিস, তাহলে সেখান থেকে এবার সলভ করে আমরা পেলাম x ইস টু ওয়াই হচ্ছে 3:2, হেন্স দ্য রিকোয়ার্ড স্পিড অফ দ্য টু ট্রেনস দিস। ওকে, এইভাবে লিখবে, তাহলে তোমার একটু নিট অ্যান্ড, অনেকে ধরো আমারও একটা সময় ছিল হাতের অক্ষর খুব খারাপ ছিল, ঠিক আছে, আমি কি করতাম একটু গোল গোল করে যাতে মানে এক্সামিনার বুঝতে পারে সেইভাবে লিখবে আর কি, ঠিক আছে। আর যাদের হাতের অক্ষর ভালো তো কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 2, দেখো কোশ্চেন নাম্বার 2 কি বলেছে, বলেছে ইফ দ্য কস্ট অফ কোল রাইজেস 20%, হাউ মাচ ইউজ অফ কোল বি রিডিউসড বাই দ্য কনজিউমার টু কেপ দ্য এক্সপেন্ডিচার আনঅল্টার্ড, মানে এক্সপেন্ডিচার সে সেম রাখতে চায়, তাহলে কি, তাহলে কনজামশনটা কমাতে হবে, তাহলে কত পার্সেন্ট কমাতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে বের করতে হবে। ওকে, দেখো এক্ষেত্রে এটাও আমরা শর্টকাট নিয়ম জানি, ঠিক আছে। শর্টকাট নিয়মগুলো কি হবে পারলে তোমরা কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে, তাহলে দেখবো কার কতটা কি মনে আছে। যাই হোক, দেখো এখানে আমরা ধরে নিতে হবে যে আগে সাপোজ কোয়ান্টিটি, দেখো কোয়ান্টিটি একটা জিনিস আর একটা হচ্ছে গিয়ে প্রাইস। ওকে, তাহলে আগে সাপোজ আমরা ধরে নিলাম যে ওই ফ্যামিলি হচ্ছে গিয়ে 100 কেজি হচ্ছে কি কয়লা ইউজ করতো, ঠিক আছে, আর যার প্রাইস ছিল সাপোজ আমরা ধরে নিলাম 100 টাকা। ওকে, এবার যেহেতু কস্ট প্রাইসটা বেড়েছে, ঠিক আছে, তাহলে বর্তমানে এইটা বেড়ে এই প্রাইসটা বেড়ে গেছে কত 120 টাকা হয়ে গেছে, 100টা বেড়ে 120 টাকা হয়ে গেছে, ঠিক আছে, যেহেতু 20% বেড়েছে দাম। কিন্তু কনজিউমারকে তাকে ওই
মানে যে এক্সপেন্ডিচার মানে কয়লার খাতে যতটা খরচ করতো ওই ফ্যামিলি সে 100 টাকাই রাখতে চায়, ঠিক আছে। তাহলে আগে সে 100 টাকায় 100 কেজি পেত, ঠিক আছে। বর্তমানে 120 টাকায় 100 কেজি পাবে, ঠিক আছে। তাহলে সে অ্যাকচুয়ালি কি রাখতে চায় কত, 100 টাকা। তাহলে 120 টাকায় পায় হচ্ছে গিয়ে তোমার 100 কেজি, ঠিক আছে, 100 কেজি। তাহলে 100 টাকায় কতটা পাবে, ঠিক আছে, 100 টাকায় কতটা পাবে সেইটা আমাদের বের করে নিতে হবে। কত হবে তোমার 100 ইন্টু 100 বাই হচ্ছে গিয়ে তোমার 120, 120 কাটাকাটি করো, 4 কাটলে 4 3 12, 4 25 সঙ্গে 100 মানে হচ্ছে গিয়ে 250 বাই হচ্ছে গিয়ে 3 এত কেজি, সরি 250 বাই 3 কেজি, ঠিক আছে। তাহলে আগে সে 100 কেজি ইউজ করতো, বর্তমানে হচ্ছে গিয়ে সে 100 টাকায় পাবে কত, 250 বাই 3 কেজি, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি তাকে কতটা কমাতে হবে, তাহলে 100 মাইনাস 250 বাই হচ্ছে গিয়ে 3 মানে হচ্ছে গিয়ে 300, 250 মানে হচ্ছে গিয়ে 50/3 মানে হচ্ছে গিয়ে 16/2 এত কেজি তাকে কমাতে হবে, ঠিক আছে। তাহলে এইটাই হবে গিয়ে তোমার অ্যান্সার, 16/2 হচ্ছে গিয়ে তাকে কমাতে হবে। ওকে, দেখো কিভাবে লিখবো, দেখো এইভাবে লিখবে, আমি যেটা বোঝালাম সেইভাবে লিখবে, আর বেশি কিছু নেই, কিন্তু একটু লিখতে হবে ভালো করে। দেখো বলি যে লেট previously the consumer uses 100 kg of coal, cost of 100 kg of coal was ₹100. As the cost of rice increases by 20%, now cost of 100 kg coal becomes this. Okay, দেখো 120 টাকা হয়ে গেছে। But the consumer wants to unalter the expenditure, that is his expenditure on coal remains ₹100. So for ₹100 now quantity of coal he can purchase, তাহলে কত হবে, তাহলে 100 বাই 120 ইন্টু 100 ইকুয়াল টু দিস কেজি। তাহলে দ্য কনজিউমার হ্যাভ টু রিডিউস দ্য ইউজেস অফ কোল বাই 100 মাইনাস 250/3 ইকুয়াল টু দিস কেজি। ওকে, হেন্স দ্য ইউজ অফ দ্য কোল, হ্যাঁ আগে দেখো 100তে তাহলে কত কমছে, 16/2 কেজি কমছে 100 কেজিতে, তাহলে সেটাই হচ্ছে গিয়ে পার্সেন্টেজ। তাহলে এটা এইভাবে লিখে দেবে, তাহলে হেন্স দ্য ইউজ অফ কোল বি রিডিউসড বাই দ্য কনজিউমার ইজ 16.23%। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। দেখো কি বলেছে, বলেছে দ্য এজ অফ এ ম্যান অ্যান্ড হিজ সন আর ইন দ্য রেশিও 5:2, 6 year hence the ratio becomes this, what are their present ages? এটা খুব ইজি কোশ্চেন, কিছুই নেই। তাহলে প্রেজেন্ট এজ আমরা ধরে নেব যে হচ্ছে গিয়ে ফাদারের ক্ষেত্রে, ফাদারের হচ্ছে গিয়ে তোমার 5x, আর হচ্ছে গিয়ে সনের ক্ষেত্রে আমরা ধরে নেব 2x, ঠিক আছে। তাহলে 6 ইয়ার পর, তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এরকম লিখবো, দে 5x প্লাস 6 বাই হচ্ছে গিয়ে 2x প্লাস 6, এইটা ইকুয়াল টু কত হবে না হচ্ছে গিয়ে নতুন রেশিও দাঁড়াবে 17/8, ঠিক আছে, 17/8। ব্যাস এখানটা কোনাকুনি গুণ করে সিম্পলিফাই করে আমাদের এক্সের ভ্যালুটা বের করতে হবে, ঠিক আছে। 17/2 34 আর এখানে 5 আসছে 40, মানে হচ্ছে গিয়ে তোমার হবে 6x ইকুয়াল টু, এদিকে এটা 6 এটা 6। দেখো এটা স্টেপ জাম্প করছি, তোমাদের কিন্তু এত স্টেপ জাম্প করলে হবে না, আমি পরের পেজে দেখিয়ে দেবো, আমি জাস্ট এখানে বোঝানোর জন্য। 8 6, আচ্ছা দেখো এইখানে একটা জিনিস যখন অবজেক্টিভে করবে, দেখো এরকম লিখে প্রতিটা স্টেপ করার দরকার নেই। কীভাবে দেখো এখানেও +6 এখানেও +6 সেম আছে, দুটোরই দেখো +6 +6, তাহলে প্রথমে এই দুটো বিয়োগ করে নাও, ঠিক আছে। 8 9 8 17, তাহলে 9 6 54, এদিকে হবে 54। ওকে, আশা করি ট্রিকটা বুঝতে পারলে। তাহলে x ইকুয়াল টু 9, ঠিক আছে। তাহলে এক্সের ভ্যালু আমরা 9 পেয়ে গেলাম। তাহলে কী চেয়েছিল, হোয়াট আর দেয়ার প্রেজেন্ট এজ, তাহলে প্রেজেন্ট এজ ফাদারের হবে তোমার 5 9 45 বছর, আর হচ্ছে গিয়ে সনের হবে গিয়ে তোমার 18 বছর। ওকে, এটা এবার দেখো কিভাবে ডেসক্রিপটিভে লিখবে, এটা খুব একটা বেশি লেখার কিছু নেই। এটা দেখো এই যে এরকম করে লিখবে, দ্য লেট দ্য প্রেজেন্ট এজ অফ ফাদার হচ্ছে 5x ইয়ার্স অ্যান্ড দ্যাট অফ দ্য সন ইজ 2x ইয়ার, হেন্স অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন দিস। ওকে, অর দিস, এরকম করে প্রতিটা স্টেপ করবে, ঠিক আছে, যেহেতু ছোট কোশ্চেন, ঠিক আছে, বেশি স্টেপ জাম্প করলে হবে না। তাহলে x ইকুয়াল টু 9 লিখে নাও, হেন্স দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ফাদার ইজ 5 × 9 45 years and that of the son is 2 × 9 18 years. ব্যাস, ওকে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 4।
কি বলেছে দেখো, বলেছে 3 vessels of equal volumes contains water and syrup in the ratio 4:1, 5:2, 7:3 respectively. When they are all thoroughly mixed together in a large vessel, find the resulting ratio of water and syrup. এটাও আমরা অবজেক্টিভে করেছি, খুব ইজি কোশ্চেন, বাট এইখানে একটু তোমাকে সেভাবে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো তোমার এখানে বিশেষ কিছু নেই, হ্যাঁ। প্রথমে যে রেশিওগুলো দেওয়া আছে দেখো, প্রথমে 4:1 দেওয়া আছে, এখানে 5:2 দেওয়া আছে, এখানে 7:3 আছে, ঠিক আছে। তাহলে এখানে দেখতে হবে তোমাকে হচ্ছে গিয়ে ফার্স্ট ভেসেলে হচ্ছে গিয়ে কি আছে তোমার 4/5 আছে গিয়ে কি 4/5 হচ্ছে গিয়ে তোমার ওয়াটার, আর হচ্ছে গিয়ে 1/5 হচ্ছে গিয়ে তোমার সিরাপ। এবার সিমিলারলি সেকেন্ড ভেসেলে হচ্ছে গিয়ে তোমার 5/7 হচ্ছে গিয়ে ওয়াটার, আর হচ্ছে গিয়ে তোমার 2/7 হচ্ছে গিয়ে তোমার সিরাপ। তারপরে থার্ড ভেসেলে হচ্ছে গিয়ে এটা সিরাপ, হ্যাঁ। আর হচ্ছে গিয়ে থার্ড ভেসেলে হচ্ছে সিমিলারলি তোমার 7/10 আর হচ্ছে গিয়ে ওয়াটার, আর হচ্ছে গিয়ে 3/10 সেটা হচ্ছে গিয়ে সিরাপ। ব্যাস, এবারে আফটার দ্য মিক্সিং, হ্যাঁ, যেহেতু এখানে একটা কথা লেখা আছে দেখো ব্র্যাকেটের মধ্যে, অ্যাজিউম দ্যাট দ্য মিক্সচার অফ টোটাল ভলিউম রিমেইনস আনঅল্টার্ড, মানে কোনো কিছু নষ্ট হয়নি, এক বিন্দুও নষ্ট হয়নি, ঠিক আছে। তাহলে এবার সবগুলো মিক্স করে দাও, ঠিক আছে। এবার মিক্স করে দিলে হচ্ছে গিয়ে প্রথমে টোটাল ওয়াটার কত হবে, তাহলে এই তিনটে এইটা প্লাস এইটা প্লাস এইটা কত হয় সেটা যোগ করতে হবে, আর সিরাপ কত হয় টোটাল এগুলো যোগ করতে হবে, তারপরে দুটোকে রেশিও বের করব, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এবারে দেখো কিভাবে লিখবে আমি সেটা বুঝিয়ে দিয়েছি এখানে। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন 3 vessel equal volumes contains water and syrup in the ratio this respectively. তারপরে দ্য ফার্স্ট ভেসেল কন্টেন্টস 4/5 part of the water and 1/5 part of the syrup. Similarly, second vessel contains 5/5 part of the water and 2/7 part of the syrup, and the third vessel contains 7/10 part of the water and 3/10 part of the syrup. After they are thoroughly mixed, মানে যেরকম কথাগুলো আছে সেরকমই লিখবে, তোমাকে নতুন কিছু বানিয়ে লেখার দরকার নেই, ঠিক আছে। আফটার দে আর থরলি মিক্সড টুগেদার ইন দ্য লার্জ ভেসেল কন্টেন্টস, এই যে টোটাল এটা অ্যাড করলাম, এত পার্ট অফ দ্য ওয়াটার অ্যান্ড এত পার্ট অফ দ্য সিরাপ। ওকে, তাহলে অ্যাজ দ্য নিউ মিক্সচার টোটাল ভলিউম রিমেন্স আনঅল্টার্ড, দ্য রেশিও অফ দ্য ওয়াটার অ্যান্ড সিরাপ ইন দ্য নিউ মিক্সচার, ব্যাস এই দুটো, এইটা ইজ টু এই যোগফলটা, ব্যাস। তারপরে এখানে সিম্পলিফাই করলে যা হবে সেটাই অ্যান্সার। ওকে, ব্যাস। এরপরে আসি কোশ্চেন নাম্বার 5, বলেছে ইফ 10 men ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 24 days, হাউ মেনি মেন উইল ডু অ্যানাদার পিস অফ ওয়ার্ক 3 times অ্যাজ গ্রেট ইন 1/5 অফ দ্য টাইম। দেখো এইগুলো আমরা অবজেক্টিভে খুব ইজি ওয়েতে শর্টকাট মেথডে অনেক তাড়াতাড়ি করে ফেলবো, কিন্তু যখনই ডেসক্রিপটিভ ব্যাপারটা আসবে, ডেসক্রিপটিভের ব্যাপারটা অনেকে ঘাবড়ে যায় যে কি লিখবো কি করব, হ্যাঁ। অতদিন তো অবজেক্টিভে করে করে অভ্যেস হয়ে গেছে, কিচ্ছু নেই, ছোটোবেলায় আমরা যে অ্যারিথমেটিক যেভাবে করেছিলাম এটা সেইভাবে আর কি, ঠিক আছে। জাস্ট কিছুই নেই দেখো, হ্যাঁ, এটা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করতে হবে এখানটা, ঠিক আছে। দেখো তাহলে 24 দিনে হচ্ছে 10 জন, হ্যাঁ, 1 গুণ একটা কাজ করে, ঠিক আছে, সেইভাবে করতে পারো। না হলে 24 দিনে হচ্ছে গিয়ে একটা কাজ 10 দিনে করতে পারে, 10 জন করতে পারে, 24 ডে 10 ম্যান, ঠিক আছে। এবার হচ্ছে গিয়ে তাহলে একদিনে করবে কতজন, তাহলে বেশি হবে, তাহলে 10 × 24 এত ম্যান 10 × 24 ম্যান হয়ে গেল। তারপরে দেখো বলেছে, দেখো এখানে কি বলেছে, ইন 1/5 অফ দ্য টাইম, মানে হচ্ছে গিয়ে 24 বাই হচ্ছে গিয়ে 5, তাহলে এত দিনে কাজটা করবে, তাহলে আরও একটু কম লাগবে, ঠিক আছে, যেহেতু টাইম বেড়ে যাচ্ছে, ঠিক আছে, সেই জন্য সময়টা লোক সংখ্যা কম লাগবে, তাহলে 10 × 24 বাই হচ্ছে গিয়ে 24, আর উপরে 5টা চলে গেল, × 5 হলো। এবারে আর একটা স্টেপ লিখতে হবে, এই 24/5 এই দিনে, ঠিক আছে, 3 টাইমস অফ দ্য কাজ করতে, এটা ছিল 1 গুণ কাজ, 3 গুণ কাজ করতে এত × 3 হয়ে যাবে, তাহলে 10 × 24 × 5 × 3
বাই হচ্ছে গিয়ে 24, ব্যাস এটাকে সিম্পলিফাই করে 24 কেটে গেলে 3 5 15 শূন্য হচ্ছে, তাহলে 150 জন ম্যান লাগবে, ব্যাস। ওকে, দেখো কিভাবে করব। এইখানে দেখো ক্লিয়ারলি ওই যেটা বলে করলাম সেই রকমই লিখবে। দেখো ইন 24 days দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই 10 ম্যান। ওকে, তাহলে ইন 1 day দ্য ওয়ার্ক কমপ্লিটেড বাই 10 into 24 men. In 24 by 5 days the work completed by this. In 24 by 5 days 3 times of the work completed into 3 হয়ে গেছে, ব্যাস এইটা। তারপরে এখানে শেষে অ্যান্সার লিখবে, অ্যান্সার লেখাটা কিন্তু মাস্ট, প্রতিটা ক্ষেত্রে অ্যান্সার লিখবে, ঠিক আছে। হেন্স 150 men will do another piece of work 3 times as great as in 1/5 of the time. ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। A, B and C go into a business as part of the agreement that their shares of profit will be in the proportion of their capital, ঠিক আছে। if H capital is to B's capital এইটা, আর B's capital is to C's capital এইটা, find their share of profit। দেখো A is to B দেওয়া আছে, ঠিক আছে, A is to B দেওয়া আছে কত 2:3, আর হচ্ছে B is to C দেওয়া আছে, সেটা কত দেওয়া আছে তোমার হচ্ছে কি 2:5, ঠিক আছে। তাহলে এখানে আমরা বিটাকে সেম করে নেব, তাহলে এর ক্ষেত্রে আমরা একে 2:3 ছিল, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও, আর একে হচ্ছে গিয়ে তুমি 3 দিয়ে গুণ করো, ঠিক আছে। করার পরে এইটা দাঁড়াচ্ছে হচ্ছে গিয়ে তোমার 4:6, আর এইটা হচ্ছে গিয়ে তোমার 6:15, ব্যাস। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব A:B:C পেয়ে গেলে কত 4:6:15। এবার টোটাল হচ্ছে এত টাকা, তাহলে এর শেয়ার অফ প্রফিট ইকুয়াল টু আউট অফ এত ইকুয়াল টু এই যে 3250 ইন্টু 4 বাই কত 6 4 10 মানে হচ্ছে কি 25 বা সিম্পলিফাই করলে যা হবে। সিমিলারলি বির শেয়ার অফ প্রফিট, সির শেয়ার অফ প্রফিট, ঠিক আছে, আলাদা আলাদা করে বের করবে। ওকে, কিভাবে লিখবে দেখো, জাস্ট কিছুই নেই। গিভেন ক্যাপিটাল রেশিও এরকম করে দেওয়া ছিল H/B, এটাকে আমরা 4:, মানে সিমিলার করার জন্য এরকম করে আমরা করে নিলাম, ঠিক আছে। এটাকে আমরা 2 দিয়ে গুণ করে দিয়েছি, এটাকে 3 দিয়ে, মানে বিটাকে সেম করার জন্য। ওকে, তারপর নিচে এরকম দাগ টেনে দেবে, তারপর প্রফিট রেশিও ইকুয়াল টু দিস। দেখো যেহেতু টাইম সেম, তাহলে এখানে কি হবে ক্যাপিটাল রেশিও যা প্রফিট রেশিও তাই হবে, ঠিক আছে। প্রতিকে সবার যেহেতু টাইম সেম, তাহলে এখানে H/B/C এটা পেয়ে গেলাম। তাই এবার তারপরে ওই রকম শেয়ার অফ প্রফিট অফ এ ইকুয়াল টু দিস, শেয়ার অফ প্রফিট অফ বি ইকুয়াল টু দিস, অ্যান্ড শেয়ার অফ প্রফিট অফ সি দিস। এটা আমি এক লাইনে করে দিয়েছি, তোমরা আলাদা আলাদা 3টে লাইনে করতে পারো, ঠিক আছে। তারপরে এরকম করে অ্যান্সার লিখে দেবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছি দেখো, বলেছে এ ম্যান ডিপোজিটেড এ সার্টেন পোর্শন অফ হিজ গ্র্যাচুইটি ইন এ ব্যাঙ্ক অ্যাট 14% ইন্টারেস্ট অ্যান্ড দ্য রেস্ট ইন দ্য পোস্ট অফিস অ্যাট 10% ইন্টারেস্ট। মানে টোটাল যা গ্র্যাচুইটি পেয়েছে, হ্যাঁ, আফটার রিটায়ারমেন্ট, সেইটার হচ্ছে গিয়ে কিছুটা ব্যাংকে রেখেছে, কিছুটা পোস্ট অফিসে রেখেছে। ব্যাংকের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 14%, আর হচ্ছে গিয়ে তোমার পোস্ট অফিসের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে গিয়ে 10%। এবারে কি বলেছে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার হি গট ₹600 মোর অ্যাজ ইন্টারেস্ট ফ্রম দ্য ব্যাঙ্ক দেন দ্য ইন্টারেস্ট গট ফ্রম দ্য পোস্ট অফিস, ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি। অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি মানে হচ্ছে গিয়ে টোটাল ব্যাংকে কত টাকা রেখেছিল আর পোস্ট অফিসে কত টাকা রেখেছিল, সেই দুটো বের করে যোগ করতে হবে। ওকে, দেখো এখানে একটা জিনিস, ইন্টারেস্ট রেট কত, এটা ব্যাংকে হচ্ছে 14%, আর হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে হচ্ছে 10%। তাহলে ইন্টারেস্ট রেট ব্যাংকের ক্ষেত্রে কত 4%, মানে 14 মাইনাস হচ্ছে গিয়ে 10 ইকুয়াল টু 4% হচ্ছে গিয়ে বেশি, ঠিক আছে। তাহলে এই 4% বেশি মানে যদি ধরো 4 টাকা বেশি পায় কত 100 টাকা যদি রাখে, ঠিক আছে। তাহলে 4 টাকা যদি সে রাখে ব্যাংকে, 4 টাকা ইন্টারেস্ট পায় বেশি পোস্ট অফিসের থেকে, কত টাকা রাখলে 100 টাকা রাখলে, তাহলে 600 টাকা বেশি পায় কত টাকা রাখলে ব্যাংকে, সেটা আমরা পেয়ে যাব। তাহলে 4 টাকা বেশি পায় 100 টাকা রাখলে, তাহলে হচ্ছে গিয়ে 1 টাকা বেশি পায় বাই 4, 600 টাকা বেশি পায় কত টাকা রাখলে ইন্টু 600,
ঠিক আছে 600, তাহলে কাটাকাটি করে 4 25 সঙ্গে 100 মানে হচ্ছে গিয়ে 25 6 150 মানে হচ্ছে গিয়ে 15,000 টাকা। তাহলে ব্যাংকে সে 15,000 টাকা রেখেছিল। ওকে, এবারে দেখো দামান ডিপোজিট ব্যাংকে হচ্ছে গিয়ে 15,000 টাকা রেখেছিল, তাহলে সে হচ্ছে গিয়ে ব্যাংকে টোটাল ইন্টারেস্ট কত পেয়েছিল? 15,000 টাকা তো রেখেছিল, তাহলে ব্যাংকে তার টোটাল ইন্টারেস্ট কত হবে দেখো এখান থেকে আমরা বের করে নিতে পারবো। তাহলে 15,000 হ্যাঁ ইন্টু হচ্ছে গিয়ে তোমার 14% রেট অফ ইন্টারেস্টে, তাহলে ব্যাংক থেকে সে টোটাল কত ইন্টারেস্ট পাচ্ছে আমরা পেয়ে যাব। ওকে, 15,000-এর 14% মানে হচ্ছে কি দুটো শূন্য কেটে দাও, দুটো শূন্য কেটে গেলে 15 একটা শূন্য, 15 4 60 শূন্য হাতে 6, 15 একে 15, 6 5 21, তাহলে 2100 টাকা হচ্ছে গিয়ে ইন্টারেস্ট পাচ্ছে। ঠিক আছে, এবার দেখো সে হচ্ছে গিয়ে প্রতি বছরে ব্যাংকে রেখে সে 2100 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে পোস্ট অফিসে দেখো সে 600 টাকা কম পাবে ইন্টারেস্ট, তাহলে অ্যাকচুয়ালি 2100 থেকে তুমি 600 বাদ দিয়ে দাও, তাহলে পোস্ট অফিসে ইন্টারেস্ট বাবদ সে কত পাচ্ছে? 1500 টাকা। তাহলে ইন্টারেস্ট যদি পোস্ট অফিস থেকে সে 1500 টাকা রাখে, 1500 টাকা পায়, তাহলে সে কত টাকা রেখেছিল সেটা আমরা পেয়ে যাব। ঠিক আছে, দেখো 10 টাকা ইন্টারেস্ট পায় হচ্ছে 100 টাকার জন্য, তাহলে 1500 টাকা ইন্টারেস্ট পাবে কত টাকার জন্য? মানে 15,000 টাকার জন্য। ঠিক আছে, তাহলে টোটাল গ্র্যাচুইটি এটা হচ্ছে গিয়ে ব্যাংকে হচ্ছে গিয়ে তোমার 15,000 টাকা, আর এটা হচ্ছে গিয়ে পোস্ট অফিসে হচ্ছে গিয়ে 15,000 টাকা, তাহলে টোটাল গ্র্যাচুইটি তা দাঁড়াবে এই দুটো যোগ করলে হচ্ছে গিয়ে 30,000 টাকা। ব্যাস এটাই হলো। তাহলে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ গ্র্যাচুইটি কত হবে না হচ্ছে গিয়ে তোমার 30,000 টাকা। ব্যাস এটাকে তোমাকে কিভাবে লিখতে হবে দেখো আমি পরের পেজে দেখিয়ে দিয়েছি। দেখো ইন্টারেস্ট রেট অফ ব্যাংক ইজ 14 minus 10, 4% more than the post office. Clearly in bank the man got ₹4 more interest for rupees কি 100, তাহলে 1 টাকা বেশি পায় এততে, 600 টাকা বেশি পায় কততে? তাহলে হচ্ছে কি ব্যাংকে সে 15,000 টাকা রেখেছিল, তাহলে দ্য ম্যান ডিপোজিটেড 15,000 ইন ব্যাংক অ্যাট দ্য রেট অফ 14% ইন্টারেস্ট, তাহলে সে ইন্টারেস্ট কত পাচ্ছে না হচ্ছে গিয়ে উনি তাহলে ইন্টারেস্ট কত পাচ্ছে 2100 অ্যাজ ইন্টারেস্ট। এবার ফ্রম দ্য পোস্ট অফিস দ্য ম্যান গট কত হবে না হচ্ছে গিয়ে দিস, তাহলে এখান থেকে 600 বাদ দিয়ে দিলাম, মানে 1500 টাকা ইন্টারেস্ট পাচ্ছে, তাহলে কত টাকা ডিপোজিট করেছিল সেটা পেয়ে যাব আমরা। ঠিক আছে, তাহলে 15,000 টাকা, তাহলে হেন্স দ্য টোটাল অ্যামাউন্ট অফ হিজ গ্র্যাচুইটি তাহলে 15,000 প্লাস 15,000 মানে হচ্ছে কি 30,000। ব্যাস সেটাই হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। বলেছে ইন অ্যান এক্সামিনেশন 42% অফ ক্যান্ডিডেট ফেইল্ড ইন ফিজিক্স, 24% অফ ক্যান্ডিডেট ফেইল্ড ইন কেমিস্ট্রি। দেখো অনেকে ভাববে যে স্যার এই টাইপেরই কোশ্চেন কি আসবে পরীক্ষায়? অবশ্যই আসবে এইরকম টাইপেরই কোশ্চেন। দেখো এই কোশ্চেনগুলো আমি কিন্তু নিজের মন গড়া কোশ্চেন নিইনি, এইগুলো প্রিভিয়াস যে সমস্ত এক্সামে তোমার ডেসক্রিপটিভ ম্যাথ হয়েছে সেই সমস্ত প্রিভিয়াস ইয়ারই কোশ্চেন এগুলো। ঠিক আছে, এবার কোন এক্সাম সেটা আমি বলছি না, সেটা যদি তোমরা কেউ পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, যাই হোক এই টাইপের কোশ্চেন ডেসক্রিপটিভ ম্যাথসে আছে, যেগুলো তোমার অবজেক্টিভ যেগুলোই আসে সেইগুলোই ডেসক্রিপটিভে আসবে, বাট সেইভাবে তোমাকে লিখতে হবে, এটাই হচ্ছে কি ডিফারেন্স, আর কিছুই নেই। ঠিক আছে, অঙ্ক তার নতুন কিছু নতুন জগতের ডেসক্রিপটিভ ম্যাথ হয় না, হ্যাঁ ম্যাথসই হয়। ঠিক আছে, সেটা অবজেক্টিভ ওয়েতে সলভ করা যায় আর ডেসক্রিপটিভ ওয়েতে কীভাবে সলভ করা যায়, জাস্ট এইটুকু ডিফারেন্স, আর কিছুই না। ঠিক আছে, দেখো এইখানে কি বলেছে ইন অ্যান এক্সামিনেশন 42% অফ দ্য ক্যান্ডিডেট ফেইল্ড ইন ফিজিক্স, 24% অফ দ্য ক্যান্ডিডেট ফেইল্ড ইন কেমিস্ট্রি। ঠিক আছে, আর 14% অফ দ্য ক্যান্ডিডেট ফেইল্ড ইন বোথ দ্য সাবজেক্ট। তাহলে এখানে আমরা একটা জিনিস বের করতে পারি, দেখো অনলি ফিজিক্সে ফেল করেছে কত আমরা পেয়ে যাব, তাহলে 42 মাইনাস এই বোথটা বাদ দিয়ে দাও 14, তাহলে কত হবে 28%। অনলি কেমিস্ট্রিতে কতজন ফেল করেছে বের করে নাও, অনলি কেমিস্ট্রিতে ফেল কত না হচ্ছে গিয়ে তোমার কত 24 মাইনাস হচ্ছে গিয়ে 14 মানে হচ্ছে গিয়ে তোমার 10%। ওকে, তাহলে আমরা এখানে পেয়ে যাব যে অনলি ওয়ান সাবজেক্ট প্লাস বোথ সাবজেক্ট ফেল পেয়ে যাব, তাহলে অনলি ওয়ান
প্লাস বোথ কত হবে 28 প্লাস 10 প্লাস হচ্ছে গিয়ে 14 হচ্ছে বোথ। তাহলে টোটাল এটা যোগ করলে কত দাঁড়াবে দেখো তোমার 28, এখানে যে 42, 10 52, তাহলে 52%। 52% হচ্ছে গিয়ে কি অনলি একটা সাবজেক্ট বা উভয় সাবজেক্টে ফেল। তাহলে বাকি যে পড়ে থাকছে এই যে 100 মাইনাস 52, 100 মাইনাস 52 মানে হচ্ছে কি তোমার 48, এই 48% কি বোথ সাবজেক্টে পাস। আর সেটাই দেওয়া আছে দেখো এখানে, ইফ 72 ক্যান্ডিডেট পাসড ইন বোথ, ঠিক আছে। তাহলে 48 পাস করে কতজনের মধ্যে 100 জনের মধ্যে, তাহলে একজনের মধ্যে কত আর 72 জনের মধ্যে কত, সেখান থেকে আমরা টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট পেয়ে যাব। ব্যাস এখান থেকে আমরা অ্যান্সার পেয়ে যাব। ওকে, জাস্ট এটা কিভাবে লিখবে দেখো, বলেছি ইন দ্য এক্সামিনেশন ফেইল্ড ইন ফিজিক্স 42%, ফেইল্ড ইন কেমিস্ট্রি 24% অ্যান্ড ফেইল্ড ইন বোথ সাবজেক্ট 14%। তাহলে দেয়ার ফোর ফেইল্ড ইন ফিজিক্স অনলি, তাহলে 28%, ফেইল্ড ইন অনলি কেমিস্ট্রি দিস, তাহলে ফেইল্ড ইন অনলি ওয়ান সাবজেক্ট অ্যান্ড বোথ দ্য সাবজেক্ট কত না 52%, তাহলে পাসড ইন বোথ সাবজেক্ট 100 মাইনাস 52 মানে 48%, তাহলে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ইন দ্য এক্সামিনেশন তাহলে কত হবে। এটা আমি ইউনিটারি মেথডে করতে পারো, না হলে এইভাবেও করে দিতে পারো, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার 72 বাই হচ্ছে গিয়ে 48 ইন্টু 100 মানে হচ্ছে গিয়ে 150, তাহলে টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেট ইন দ্য এক্সামিনেশন ওয়াজ 150। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছি দেখো, বলেছে এ ম্যান পারচেসড হাম এগস অ্যাট দ্য রেট অফ 10 পার ডজন, ₹10 পার ডজন, অ্যান্ড এগেন পারচেসড 3/4 অফ দেম at the rate ₹12 per dozen. Then he sold all eggs at the ₹13 per dozen and made a profit of ₹30. Find the total number of eggs he purchased. ঠিক আছে, জাস্ট কিছুই নেই এখানে দেখো, তাহলে আমরা ধরে নিলাম যে সে হচ্ছে কি প্রথমে দেখো পারচেস সাম এগস অ্যাট দ্য রেট অফ ₹10 পার ডজন, তাহলে আমরা ধরে নিলাম এক্স ডজন সে অ্যাট দ্য রেট ₹10 কিনেছিল, ঠিক আছে, সরি ₹10। এগেইন পারচেস 3/4 অফ দেম, তাহলে হচ্ছে গিয়ে তাহলে 3x বাই হচ্ছে গিয়ে 4, এত ডজন ক টাকায় কিনেছিল না অ্যাট দ্য রেট অফ ₹12 পার ডজন, 12 পার ডজন। তাহলে আমরা এখান থেকে টোটাল সিপি পেয়ে যাব, আর হচ্ছে গিয়ে সে অ্যাট দ্য রেট অফ 13 পার ডজন বিক্রি করেছে, সেখান থেকে টোটাল এসপি পেয়ে যাব। তাহলে টোটাল এসপি মাইনাস টোটাল সিপি সেটাই হচ্ছে প্রফিট, ইকুয়াল টু 30 করে দেবো, সেখান থেকে এক্সের ভ্যালু পেয়ে যাব। এক্সের ভ্যালু পেয়ে গেলে হচ্ছে কি ইন্টু 12 করে দেবো, তাহলে টোটাল নাম্বার অফ এক্স পেয়ে যাব। ঠিক আছে, টোটাল নাম্বার অফ এক্স চেয়েছে, তাহলে ডজনে বললে হবে না, ডজনে বলতে পারো, বাট এখানে ইন্টু 12 করে টোটাল নাম্বার অফ এক্স আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এখানে হচ্ছে গিয়ে টোটাল তোমার আগে আমরা দেখে নিই টোটাল কতগুলো এগ কিনেছে, তাহলে এক্স বাই হচ্ছে গিয়ে 3x/4 মানে টোটাল হচ্ছে গিয়ে তোমার কত হবে 4 3 7 মানে 7x বাই হচ্ছে গিয়ে 4, এত ডজন হচ্ছে এগ কিনেছে। ওকে, তাহলে এইখানে কত দাম হচ্ছে তার দেখো, এক্স ডজন 10 টাকা হারে, তাহলে কত, তাহলে হচ্ছে গিয়ে টোটাল হচ্ছে গিয়ে তোমার 10x পার ডজন 10 টাকা, তাহলে এক্স ডজন তাহলে 10x টাকা হচ্ছে। আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 12 ইন্টু 3x/4 4 3 12 মানে হচ্ছে গিয়ে তোমার 9x হবে, 9x। তাহলে টোটাল হচ্ছে গিয়ে সিপি পেয়ে গেলাম হচ্ছে গিয়ে 19x। ঠিক আছে, আর টোটাল এসপি কত হবে দেখো, টোটাল এত ডজন 7x/4 ডজন, তাহলে হচ্ছে গিয়ে টোটাল এসপি হচ্ছে গিয়ে 7x বাই হচ্ছে গিয়ে 4 ইন্টু হচ্ছে গিয়ে 13, সেখান থেকে তোমার এই 19x হচ্ছে গিয়ে সিপি বাদ দিয়ে দিলাম, ইকুয়াল টু ₹30, তাহলে এইখান থেকে আমরা এক্সের ভ্যালু পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো কাটাকাটি তো হবে না, 13 7 91 আর এদিকে হচ্ছে গিয়ে 19 4 76, 91 থেকে 76 বাদ দিলে কত হচ্ছে 4, আর ওইদিকে 11 4 5 15, তাহলে হচ্ছে গিয়ে তোমার 15x, তাহলে 15x ইকুয়াল টু এদিকে 4 4 3 12 120, তাহলে 15x ইকুয়াল টু 120, 15 120, তাহলে x ইকুয়াল টু 8, তাহলে 8 ডজন, এক্সের ভ্যালু হচ্ছে কি 8 পেয়ে গেছিলাম, তাহলে 8 ডজন, তাহলে সে টোটাল কতগুলো এগ কিনেছিল এইটা,
তাহলে হচ্ছে গিয়ে 7 ইন্টু 8 বাই হচ্ছে গিয়ে 4, তাহলে 4 2 8, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে এত ডজন, তাহলে এত ইন্টু 12 করে দাও, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে 7 2 14 ইন্টু 12 মানে হচ্ছে গিয়ে তোমার হবে গিয়ে 168 এতগুলো এগ সে কিনেছিল। মানে টোটাল সিপি টোটাল এসপি বের করবে, সেখান থেকে প্রফিটের সঙ্গে কম্পেয়ার করবে, ব্যাস। ওকে, দেখো কিভাবে লিখবে। Let the man purchased X dozen of egg at the rate of ₹10 and 3x by 4 dozen of egg at the rate of ₹12. He purchased total কত না হচ্ছে কি 7x by 4 dozen of eggs. According to the question আমি একবারে করে দিয়েছি, তোমরা এইখানে আর একটা স্টেপও করতে পারো, না করলেও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, করবে হচ্ছে কি টোটাল এসপি টোটাল সিপি বের করবে। দেখো এখানে টোটাল এসপি হচ্ছে এইটা, আর মাইনাস হচ্ছে কি টোটাল সিপি, দিস ইজ ইকুয়াল টু 30। তারপরে এটা সলভ করবে এরকম। এখানে আবার খুব স্টেপ জাম্প করবে না, ঠিক আছে, এই স্টেপগুলো করার ক্ষেত্রে। তাহলে এক্স ইকুয়াল টু 8 পেয়ে গেলাম। তাহলে হেন্স টোটাল নাম্বার অফ এগস হি পারচেসড, তাহলে এত ডজন মানে 14 ডজন, মানে হচ্ছে কি 14 ইন্টু 12 168। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 10। দেখো কি বলেছে, বলেছে এ ডিসঅনেস্ট tradesman marks his good at an advance of 5% on the cost price and uses a fraudulent balance whose beam is horizontal when the weight is one scale is 1/5 more than the weight in the other, ঠিক আছে। হোয়াট ইজ হিজ অ্যাকচুয়াল গেইন পার্সেন্টেজ, ঠিক আছে। দেখো প্রথমত সে 5% দাম বেশি নিচ্ছে, দ্বিতীয়ত সে দেখো 1/5 ওজন হচ্ছে গিয়ে 1/5 দাম বেশি নিচ্ছে। মানে তোমার সাপোজ একদিকে যদি 100 গ্রাম দেখায়, আর একদিকে দেখাবে তার 1/5 মোর দেখাবে, মানে হচ্ছে গিয়ে তোমার 100 1/5 5 20 100 মানে হচ্ছে গিয়ে 120, ঠিক আছে। অ্যাকচুয়ালি সে দিচ্ছে 100 গ্রাম বাট দাম নিচ্ছে 120 গ্রামের, ঠিক আছে। তাহলে তার মোটের উপর কত পার্সেন্ট লাভ হচ্ছে সেটা তোমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ধরে নিই যে সে, আমরা এখানে একটা দাম ধরে নিলাম যে 100 গ্রামের দাম হচ্ছে গিয়ে সাপোজ ধরে নিলাম আমরা ₹100 টাকা। ওকে, এবার যদি সে 5% মানে 5% যেহেতু মানে তোমার কি বলেছে অ্যাডভান্স মানে মার্ক করে রেখেছে, মার্ক প্রাইস হচ্ছে গিয়ে 5% বেশি কস্ট প্রাইসের থেকে, তাহলে অ্যাকচুয়ালি তোমার এই 100 গ্রামের দাম অ্যাকচুয়ালি সে নিচ্ছে কত, ঠিক আছে। কাস্টমারকে দিতে হচ্ছে প্রথমত 105 টাকা, 105 টাকা। ওকে, সেই 100 গ্রামের দামই অ্যাকচুয়ালি 105 টাকা সে নিচ্ছে। এগেইন কি করছে না হচ্ছে গিয়ে সে তোমার এই যে 100 প্লাস 100 ইন্টু 1/5 মানে হচ্ছে গিয়ে 120, এই 120 গ্রামের দাম নিচ্ছে। 100 গ্রামের পরিবর্তে সে 120 গ্রামের দাম নিচ্ছে। তাহলে তোমার দেখো 100 গ্রামের দাম কত, 100 গ্রামের দাম হচ্ছে গিয়ে তোমার 105 টাকা, কিন্তু সে অ্যাকচুয়ালি 100 গ্রাম না, সে 120 গ্রামের অ্যাকচুয়ালি দাম নিচ্ছে। মানে ওই মানে মানে ভুল ব্যালেন্স ইউজ করে, ঠিক আছে। সেখানে হচ্ছে গিয়ে তাহলে তোমার 120 গ্রামের ওয়েট কত হচ্ছে দেখো, সরি দাম কত হচ্ছে দেখো, তাহলে 105 ইন্টু হচ্ছে গিয়ে 120 বাই হচ্ছে গিয়ে 100, ব্যাস। এটাকে সিম্পলিফাই করো, তাহলে হচ্ছে গিয়ে 12 5 60 আর 12 1 12 6 2 12 5 60 0 আর 12 এখানে হচ্ছে গিয়ে 6 আর 12 1 12 মানে হচ্ছে গিয়ে তোমার 126, ঠিক আছে। এখানে পয়েন্ট নিচে 10 আছে যেহেতু, তাহলে 126 টাকা, ঠিক আছে। তাহলে অ্যাকচুয়ালি সে এইখানে তোমার 126 টাকা অ্যাকচুয়ালি সে নিচ্ছে দেখো, ঠিক আছে। যেটার দাম অ্যাকচুয়ালি 100 গ্রাম ছিল, 100 টাকা ছিল, হ্যাঁ, সেই 100 সে অ্যাকচুয়ালি দিচ্ছে তোমাকে 100 গ্রামই, নিচ্ছে 120 গ্রামের দাম। আবার কি প্রথমে 5% বাড়িয়েছিল, তাহলে অ্যাকচুয়ালি সে 100 টাকা যদি তার দাম হয়, তোমার থেকে নিচ্ছে হচ্ছে 126 টাকা। তাহলে তার অ্যাকচুয়াল প্রফিট কত দাঁড়াচ্ছে 26%, ঠিক আছে। এইটাকেই তোমাকে কিভাবে লিখতে হবে দেখো,
দেখো এখানে আমি বলে দিয়েছি লেট দ্য কস্ট প্রাইস অফ 100 গ্রাম গুডস হচ্ছে ₹100। অ্যাট 5% গেন সেলিং প্রাইস অফ 100 গ্রাম গুডস হচ্ছে গিয়ে ₹105। এগেন ইউজিং fraudulent balance he gives the customer 100 গ্রাম বাট টেক্স দ্য প্রাইস অফ এই যে 100 প্লাস 100 ইন্টু 1/5 মানে 120 গ্রাম। তাহলে সেই 120 গ্রামের দাম অ্যাট দ্য রেট অফ 105, হ্যাঁ, পার 100 গ্রাম কত হচ্ছে দাম 126। তাহলে হিজ অ্যাকচুয়াল গেন হচ্ছে 126 মাইনাস 100 মানে ₹26, মানে 100-তে 26 টাকা গেন করছে, মানে হচ্ছে কি 26% তার অ্যাকচুয়াল প্রফিট। ওকে, এরপরে আসছি কোশ্চেন নাম্বার 11। কি বলেছি দেখো, বলেছে এ ম্যান সোল্ড অ্যান আর্টিকেল অ্যাট এ লস অফ 12%। ইফ হি হ্যাড সোল্ড ফর ₹56 মোর হি উড হ্যাভ গেইনড 4%। হোয়াট ওয়াজ দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। ঠিক আছে, এটাকে অনেক শর্ট ওয়েতেও করা যায়। দেখো শর্টকাট ওয়েতে যদি করো অবজেক্টিভ নিয়মে আমরা কি করি, দেখো এইদিকে হচ্ছে গিয়ে এই যে লস 12% কার, কস্ট প্রাইসের, আর এই যে গেন 4% কার, কস্ট প্রাইসেরই 4% গেন হয়েছে। তাহলে অ্যাকচুয়ালি এই যে -12% আর হচ্ছে গিয়ে তোমার +4%, ঠিক আছে। তাহলে এই যে এইটা ডিফারেন্স কত, 16% দাম বেড়েছে। তাহলে অ্যাকচুয়ালি এই 16%-এরই ভ্যালু হচ্ছে গিয়ে তোমার 56 টাকা। ওকে, তাহলে সেখান থেকে আমাদের কস্ট প্রাইস চেয়েছিল, তাহলে তোমার 100%, তাহলে এই 100%-এর ভ্যালু কত হবে, যা হবে সেটাই অ্যান্সার। ওকে, এইভাবে আমরা অবজেক্টিভে করি অঙ্কটা, বাট এখানে তো অবজেক্টিভে করা যাবে না এইভাবে। তাহলে সেইটা আমাদেরকে একটু ডেসক্রিপটিভ ওয়েতে লিখে সেইটাকে বুঝিয়ে করতে হবে। কিভাবে করব দেখো, আমরা প্রথমে ধরে নিই যে কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল। তাহলে আমরা প্রথমে ধরে নিলাম সিপি অফ দ্য আর্টিকেল হচ্ছে গিয়ে সাপোজ ₹100 ধরে নিলাম। এবার হচ্ছে অ্যাট 12% হচ্ছে কি লস, প্রথমে 12% লস ছিল, ঠিক আছে। তাহলে অ্যাট আমি -12% আমি নিচের দিকে সাইন দিয়ে দিলাম লস। তাহলে এসপি ইকুয়ালটা কত দাঁড়াচ্ছে দেখো, কত হবে ₹88 হবে, ঠিক আছে। 100 থেকে 12 বাদ দিয়ে দাও, মানে হচ্ছে কি ₹88 হবে। এবার তারপরে কি বলেছে, সরি, আবার হচ্ছে গিয়ে অ্যাট 4% গেন, 4% গেন, সেখানে এসপি কত হবে তোমার, অ্যাকচুয়ালি হবে কত ₹104। ওকে, তাহলে দেখো আগে 88 ছিল সেলিং প্রাইস, পরে সেলিং প্রাইস হচ্ছে 104, কত বেড়েছে, বেড়েছে হচ্ছে গিয়ে তোমার ওই এখানে 12 এখানে 4 মানে হচ্ছে গিয়ে ₹16 বেড়েছে। ₹16 টাকা বাড়ে যখন কস্ট প্রাইস হয় কত ₹100, তাহলে ₹56 টাকা বাড়বে, ₹56 টাকা বাড়বে, কস্ট প্রাইস কত, ব্যাস সেভাবে বের করে নেব। ওকে, তাহলে এইটাকে আমরা ডেসক্রিপটিভ ওয়েতে কীভাবে লিখবো দেখো, বলেছি লেট দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ওয়াচ ₹100 ধরে নিলাম, অ্যাট 12% লস দ্য সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল উইল বি দিস। তাহলে অ্যাট 4% গেন সেলিং প্রাইস অফ দ্য আর্টিকেল ₹104 হয়ে যাবে। তাহলে সেলিং প্রাইস ইনক্রিজেস কত হলো না ₹16। তাহলে অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন এবার ইউনিটারি মেথড অ্যাপ্লাই করে দাও, ঠিক আছে। তাহলে ₹16 ইনক্রিজেস ইন সেলিং প্রাইস ফর দ্য কস্ট প্রাইস অফ ₹100। তাহলে ₹1 বাড়ে কততে, 16 বাড়ে কততে, ঠিক আছে। তাহলে 350, হেন্স দ্য রিকোয়ার্ড কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল ইজ ₹350। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 12 অ্যান্ড ফাইনাল কোশ্চেন। দেখো এখানে বলেছে এ বোটম্যান রোজ এ প্লেস 48 কিলোমিটার ডিস্টেন্স অ্যান্ড ব্যাক ইন 14 আওয়ার, ঠিক আছে। হি ফাইন্ডস দ্যাট হি ক্যান রো 4 কিলোমিটার ডাউন দ্য স্ট্রিম ইন দ্য সেম টাইম অ্যাজ হি রো 3 কিলোমিটার এগেনস্ট দ্য স্ট্রিম, ঠিক আছে। মানে একটা সার্টেন টাইমে, তাই তো, হ্যাঁ, ইন দ্য সেম টাইম বলেছে। তাহলে ইন দ্য সেম টাইম সে একটা সার্টেন টাইমে, হ্যাঁ, সে ডাউন স্ট্রিমে কতটা যায় না 4 কিলোমিটার, আর আপ স্ট্রিমে যায় কতটা না হচ্ছে গিয়ে 3 কিলোমিটার, আপ স্ট্রিম 3 কিলোমিটার। এটা কিন্তু 1 ঘন্টায় কিনা সেটা বলে দেয়নি, সেইটা তোমাদেরকে আগে বের করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা ওই এই যে সেম টাইমটা এটাকে আমরা এক্স ধরে নিলাম, ঠিক আছে।
আমরা ধরে নিলাম ওই সার্টেন টাইমটা হচ্ছে গিয়ে এক্স আওয়ার ধরে নিলাম। তাহলে এই 48 কিলোমিটার যেতে, তাহলে ডাউন স্ট্রিমে এই 48 কিলোমিটার যেতে তাহলে তার কত সময় লাগবে দেখো। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 4 কিলোমিটার যায় এক্স ঘন্টায়, তাহলে 48 কিলোমিটার যায় কত ঘন্টায়, তাহলে এক্স বাই হচ্ছে গিয়ে 4 ইন্টু হচ্ছে গিয়ে 48। ঠিক আছে, মানে হচ্ছে গিয়ে 4 12 4 48, মানে হচ্ছে গিয়ে 12x। এটা হচ্ছে গিয়ে আওয়ার ডাউন স্ট্রিমে, তাহলে তার 48 কিলোমিটার যেতে 12 ঘন্টা লাগে। আপ স্ট্রিমে মানে হচ্ছে এগেনস্ট দ্য স্ট্রিম, যেটা আমি শর্টে লিখছি, আপ স্ট্রিমে তাহলে কত হবে না এক্স বাই 3 ইন্টু 48 হবে সেক্ষেত্রে। ঠিক আছে, 16 3 48 মানে 16x এত আওয়ার হবে। এই দুটো মিলিয়েই হচ্ছে গিয়ে সে আপ ডাউন করেছে 14 আওয়ার্সে, তাই না? তাহলে এখানে এই দুটো যোগ মানে হচ্ছে গিয়ে তোমার 16 আর 12 মানে হচ্ছে গিয়ে 28 ঘন্টা। ঠিক আছে, তাহলে এই 28 এই দুটো যোগ করো, তাহলে এই 28 আওয়ার্স মানে হচ্ছে গিয়ে তোমার 28x আওয়ার ইকুয়াল টু তাহলে 14 আওয়ার। তাহলে এখান থেকে এক্সের ভ্যালু আমরা কত পাবো 0.5। ঠিক আছে, তাহলে 0.5 মানে হচ্ছে গিয়ে তোমার আধ ঘন্টা মানে 30 মিনিটসে হচ্ছে সে ডাউন স্ট্রিমে যায় 4 কিলোমিটার। তাহলে অ্যাকচুয়ালি 1 ঘন্টায় তাহলে ডাউন স্ট্রিম রেট কত দাঁড়াচ্ছে দেখো, 4 মানে ইন্টু 2 করে নাও, 30 মিনিটসে যায় 4 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় যাবে 8 কিলোমিটার। তাহলে ডাউন স্ট্রিম রেট আমরা পেয়ে গেলাম 8 কিলোমিটার পার আওয়ার। আর আপ স্ট্রিম রেট আমরা পাবো কত না হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে তোমার 3 2 6 হবে 6 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবারে আমরা দেখো এই ডাউন স্ট্রিম রেট মানে কি তোমার হচ্ছে গিয়ে বোটের স্পিড প্লাস স্টিমের স্পিড। ঠিক আছে, বোটের স্পিড প্লাস স্টিমের স্পিড। আর হচ্ছে গিয়ে তোমার আপ স্ট্রিমের ক্ষেত্রে বোটের স্পিড মাইনাস হচ্ছে স্টিমের স্পিড। তাহলে এইটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে 8 আর এইটা মাইনাস এইটা ইকুয়াল টু 6। তাহলে এখানে আমরা বিয়োগ যদি করি তাহলে এইটা মাইনাস এইটা প্লাস আর এইটা হচ্ছে গিয়ে মাইনাস। তাহলে অ্যাকচুয়ালি 2s আমাদের চেয়েছিল দেখো স্পিড অফ দ্য স্টিম, তাহলে 2s ইকুয়াল টু কত দাঁড়াচ্ছে তোমার 8 - 6 মানে হচ্ছে কি 2, মানে স্পিড অফ দ্য স্টিম হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার হবে। এটাই হবে অ্যান্সার। ওকে, সেইটাকে কিভাবে লিখবে দেখো, বলেছে লেট দ্য বোটম্যান রোজ 4 কিলোমিটার ডাউন দ্য স্টিম অ্যান্ড 3 কিলোমিটার এগেনস্ট দ্য স্টিম ইন এক্স আওয়ার্স। ঠিক আছে, দ্য বোটম্যান রো 48 কিলোমিটার ডাউন ইন দিস আওয়ার্স মানে 12 কিলোমিটার, আর 48 কিলোমিটার যায় হ্যাঁ এগেনস্ট দ্য স্টিম কত না 16 আওয়ার্সে। তাহলে দুটো যোগ করো, এই 12 প্লাস 16 ইকুয়াল টু 14, সেখান থেকে এক্স ইকুয়াল টু 0.5 আওয়ার্স হয়ে গেল। ঠিক আছে, দ্য বোটম্যান 4 কিলোমিটার ডাউন দ্য স্টিম ইন 0.5 আওয়ার্স, তাহলে 8 কিলোমিটার ডাউন ইন 1 আওয়ার। সিমিলারলি 3 কিলোমিটার হচ্ছে 0.5-এ যায়, তাহলে 6 কিলোমিটার যাবে 1 ঘন্টায়। তাহলে সেইটাই দেখো এখানে এরকম করে লিখবে স্পিড অফ দ্য বোট প্লাস স্পিড অফ দ্য স্টিম ইকুয়াল টু 8 কিলোমিটার পার আওয়ার, স্পিড অফ দ্য বোট মাইনাস স্পিড অফ দ্য স্টিম মানে হচ্ছে গিয়ে আপ স্টিম রেট এইটা। এবারে নিচে এরকম করে দাগ টেনে দিয়ে লিখবে সাবট্রাক্টিং, তাহলে 2 ইন্টু স্পিড অফ দ্য স্টিম ইকুয়াল টু 2 কিলোমিটার পার আওয়ার, অর স্পিড অফ দ্য স্টিম হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার, হেন্স দ্য স্পিড অফ দ্য স্টিম হচ্ছে 1 কিলোমিটার পার আওয়ার। ওকে, তাহলে এইভাবে তোমাদেরকে সলভ করতে হবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ক্লাসটা ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আর এই টাইপের ক্লাস যদি রেগুলার পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখো তোমাদের রেসপন্সের উপর আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, যদি রেসপন্স ভালো পাই তাহলে অবশ্যই পরের ক্লাসগুলো নিয়ে আসবো পরপর। ঠিক আছে, থ্যাংক ইউ, ভালো থাকবে, বাই।